আজকে আমরা ডায়াবেটিস যেটা করব যে মানে কিছু কমপ্লিকেশন যাব, ডায়াবেটিসের কিছু এমার্জেন্সি যাব। ডায়াবেটিসের কমপ্লিকেশন তোমরা জানো, কিছু একুট আছে আর কিছু ক্রনিক আছে। তা আমরা একুট যেটা সেটা নিয়ে আলোচনা করি। তো আমাদের স্যারের ভাইবা বোর্ডে, আমাদের স্যার যারা আছে তাদের ভাইবা বোর্ডে কিছু প্রশ্ন থাকে। আমার কি স্ক্রিনটা দেখা যাচ্ছে? তো আমাদের ভাইবা বোর্ডে স্যারদের খুব একটা প্রিয় কোশ্চেন আছে, সেটা হলো একটা পেশেন্ট আসলো ওয়ার্ডের মধ্যে আনকনশাস, মানে অজ্ঞান আসলো, কে কিছু বলতে পারতেছে না, রোগীর পার্টি বললো যে পেশেন্টের ডায়াবেটিস আছে, এখন তুমি অ্যাপ্রোচ। তাহলে আমরা দুটা পয়েন্ট পাইলাম, পেশেন্ট ইজ আনকনশাস, 2 নম্বর হলো ডায়াবেটিস। এই দুটা পয়েন্টকে ধরে যদি আমরা আগাই তাহলে আমরা আগাইতে পারবো যে ডায়াবেটিক পেশেন্ট কি কারণে অজ্ঞান হতে পারে। দুটা কারণ, একটা হাইপো কমে যেতে পারে আর একটা হাইপার। হাইপার আবার এটার আবার দুটা কারণ। হাইপারের মধ্যে দুটা কারণ হলো ডায়াবেটিক কিটোএসিডোসিস, হাইপার কমা, ঠিক আছে, এইচএসএস, আর একটা হলো হাইপো একাই। এই তিনটা, তাহলে এই তিনটা স্যার শুনতে চায়। এখন স্যারের মুডের উপর নির্ভর করে তারপরে আগাবে যে কোনটা কেমন। কিন্তু ভাইবা বোর্ডে ডায়াবেটিস যদি তুমি টেনে নাও, কিংবা স্যার যদি ডায়াবেটিস নিয়ে তোমাকে প্রশ্ন করতে যায়, তাহলে শুরু করবে এইভাবে, একটা পেশেন্ট ওয়ার্ডে আসলো আনকনশাস, পেশেন্টের ডায়াবেটিস আছে, এখন তুমি কিভাবে অ্যাপ্রোচ করবে। তাহলে এটা নিয়ে আমাকে মাথায় আগাইতে হবে। এবং আমরা সবচেয়ে বেশি কমন পাই ডায়াবেটিক কিটোএসিডোসিস আর একটা হাইপারঅসমোলার, তোমার হাইপারগ্লাইসেমিক হাইপারঅসমোলার স্টেটে কম পাই তা না, তারপরেও এই দুটাই কমন। তা আমরা প্রথমে সবচেয়ে কমন, সারা বিশ্বে সবচেয়ে বেশি কমন হাইপারগ্লাইসেমিয়া, সবচেয়ে মোস্ট কমন কজ হলো ডায়াবেটিক কিটোএসিডোসিস। আমরা একটু সংক্ষেপে আলোচনা করি, তোমাদের পরপর ক্লাস হলে মাথা গরম থাকে, আমি চেষ্টা করবো তাড়াতাড়ি শেষ করার। তো ডায়াবেটিক কিটোএসিডোসিস, এটার মর্টালিটি 2%। এটা কিন্তু আমাদের ডেভিডসনের লেখা। ডেভিডসন মানে হলো ইংল্যান্ডের। এটা হলো সারা পৃথিবীর মধ্যে ওয়ার্ল্ড ওয়াইড সবচেয়ে কম মর্টালিটি হলো ইংল্যান্ডে, সেখানে 2%। এবং আমাদের ডেভেলপিং কান্ট্রি যারা, মানে আমাদের মানে সাউথ এশিয়া, আফ্রিকা, ডেভেলপিং কান্ট্রি যারা আছে, তাদের দেশে কিন্তু মর্টালিটি অনেক হাই, দ্যাট ইজ নিয়ার অ্যাবাউট 20 to 30%। এটা এখানে উল্লেখ করে নাই, যেহেতু ওদের দেশে এটা সাফল্য, তারা ডেভিডসন এটা উল্লেখ করছে। পাশে উল্লেখ করতে ভুলে নাই তারা যে দিস ইজ দ্য লো ইন দ্য ওয়ার্ল্ড, এখন ডেভেলপিং কান্ট্রিতে বেশি তাদের হয় ডায়াবেটিক কিটোএসিডোসিস। কিটোএসিডোসিস ইউজুয়ালি হয় টাইপ 1 ডায়াবেটিস হু আর ডিপেন্ডস অন ইনসুলিন। ঠিক আছে, যারা বাইরে থেকে ইনসুলিনের উপর ডিপেন্ডেন্ট তাদের ক্ষেত্রে এটা বেশি দেখা যায়। আর বাইরে থেকে ইনসুলিনের উপর ডিপেন্ডেন্ট আমরা জানি যে টাইপ 1 পেশেন্টরা। এবং চাইল্ড এবং অ্যাডোলেন্সের ক্ষেত্রে ডিকে এর মর্টালিটির কজে হলো সেরেব্রাল ইডিমা। যার ফলে আমরা কিভাবে অ্যাপ্রোচ করব, যদি একটা ছোট একটা বাচ্চা, একটা 18 বছরের বাচ্চা কিংবা একটা 10 বছরের বাচ্চা যখন আসবে, তখন আমার মাথায় রাখতে হবে যে কোনোভাবে যেন সেরেব্রাল ইডিমা ডেভেলপ না করে, খুব দ্রুত যেন গ্লুকোজটা না কমে, ধীরে ধীরে কমে। কিন্তু অ্যাডাল্টের ক্ষেত্রে সিনারিও আলাদা। অ্যাডাল্টের ক্ষেত্রে মেইনলি হয় ইলেকট্রোলাইট ইমব্যালেন্স, দ্যাট ইজ হাইপোক্যালেমিয়া। পেশেন্টের একুট রেসপিরেটরি ডিস্ট্রেস সিন্ড্রোম, ARDS ডেভেলপ করে। ARDS অনেক কিছুর ক্ষেত্রে ডেভেলপ করে, তোমরা এখন যেটা আমরা পাচ্ছি COVID-19, সেখানেও ডেভেলপ করে। এবং যার যদি পেশেন্টের কিছু কোমরবিড কন্ডিশন থাকে, যে ডায়াবেটিস পেশেন্ট সঙ্গে তার মায়োকার্ডিয়াল ইনফাকশন হয়ে গেল, কিটোএসিডোসিস সঙ্গে মায়োকার্ডিয়াল ইনফাকশন হয়ে গেল, একুট মায়োকার্ডিয়াল ইনফাকশন সঙ্গে তার সেপসিস ডেভেলপ করলো, নিউট্রোফিল লিউকোসাইটিস হলো, অথবা নিউমোনিয়া ডেভেলপ করলো, এসব ক্ষেত্রে কিন্তু সাধারণত দেখা যায় ডিকে আমরা কন্ট্রোল করে ফেলতেছি, কিন্তু পেশেন্টের কার্ডিয়াক ইনসিডেন্ট ঘটতেছে, সেপসিস ঘটতেছে, নিউমোনিয়া এভাবে মারা যাচ্ছে। এবং দেখা যায় যে ইয়াং পেশেন্ট এটা বারবার হয়, এটা কারণ তাদের মানে কিছু ইটিং ডিসঅর্ডার থাকে, এদের 20% ক্ষেত্রে ইটিং ডিসঅর্ডার থাকে, যেটা খায়, কিন্তু কারণ তারা ইনসুলিন নিচ্ছে ঠিকই কিন্তু খাচ্ছে না। যখন ইনসুলিন নিচ্ছে খাচ্ছে না, তখন সরি এখানে ভুলে গেছে, এটা হাইপো হয়। এদের 20% ক্ষেত্রে বিঞ্জ ইটিং থাকে। বিঞ্জ ইটিং মানে হলো বেশি করে খাওয়া,
খায় বেশি, যার ফলে দেখা যায় যে ইনসুলিন নিচ্ছে না নিচ্ছে, খাওয়াটা পড়ে যাচ্ছে বেশি, সেক্ষেত্রে তাদের হাই গ্লুকোজটা বেড়ে যাচ্ছে। সেভাবে এই 20% আবার এক ক্ষেত্রে হাইপো আছে, যার ফলে মিক্সচার হয়ে গেল। কারণ ওদের দেখা যায় যে ওই ওপরে একটা সাইকোলজিক্যাল প্রবলেম থাকে, খায় না, ইনসুলিন খায় না, ওদের হাইপো হয়। আর এদের ক্ষেত্রে দেখা যায় ইনসুলিন নিচ্ছে না ঠিক মতো, কিন্তু খাচ্ছে অনেক বেশি। মানে একটা হলো তোমার সাইকোলজিক্যাল প্রবলেম থেকেই হাইপো এবং ডায়াবেটিক ইনসুলিনের মধ্যে। এখন ডিকিএ ডেফিনিশন কি, ডিকিএ কি করে মনে রাখবো আমরা, মানে আমরা কি করে কনফার্ম করব যে এটা ডায়াবেটিক কিটোএসিডোসিস পেশেন্ট। এর ডিকিএ ডায়াবেটিক কিটোএসিডোসিস এর মাঝখানে লুকায় আছে এটা। ডেভিডসনে একটু উলটপালট করে দেওয়া আছে। ডেভিডসনে যে এটার প্রথমে তোমার হলো কিটোন বডিটা আছে। আমি তোমাদের মনে রাখার সুবিধার্থে প্রথমে ডি কে এ, প্রথমে ডি দিতে ডায়াবেটিস, মানে ডায়াবেটিস মানে গ্লুকোজ। এখানে ব্লাড গ্লুকোজ যদি 11 ইকুয়াল আর মোর দেন হয়, এখানে একটা খেয়াল করো একটা জিনিস, যে আমাদের নর্মাল পার্সনের ডায়াবেটিস ডায়াগনোস যখন আমরা করি, তখন তাকে কত আমরা বলি যে 11 ইকুয়াল আর মোর দেন 11। তার মানে হলো তোমার ডায়াবেটিক কিটোএসিডোসিস হইতে গেলে অনেক বেশি গ্লুকোজ হইতে হবে তা কিন্তু না, জাস্ট অল্প গ্লুকোজ বাড়লেও কিন্তু ডায়াবেটিস হতে পারে। এটা একটা খেয়াল করার ব্যাপার। কিন্তু আরেকটা যেটা আছে হাইপারগ্লাইসেমিয়াতে, হাইপারগ্লাইসেমিয়া হাইপার অসমোলার স্টেট, এখানে কিন্তু নিয়ার অ্যাবাউট 30 কাছাকাছি হইতে হবে। এইটা একটা পার্থক্য, যার ফলে অত বেশি গ্লুকোজ বেশি খুব কম পাওয়া যায়, যার ফলে হাইপারগ্লাইসেমিক হাইপার অসমোলার স্টেট আমরা কম পাই, আমরা ডিকিএটা বেশি পাই। তাহলে গ্লুকোজ ডেফিনেটলি বেশি থাকলো 11 অথবা তার চেয়ে বেশি, 200, আমরা মিলিমল খুব কম পাই। আমরা ওয়ার্ডের মধ্যে যখন তখন ঢুকবা তোমরা দেখবো সব মিলিগ্রামে দেখতে, ডায়াগনস্টিক সেন্টারে গুলো 200 মিলিগ্রামের বেশি। এবং ডিকে, এবার ডায়াবেটিক কিটোএসিডোসিসের পরের অক্ষরটা হলো কে, কে থেকে হলো তোমার কিটোন বডি, মনে রাখার জন্য, মানে হাইপার কিটোনেমিয়া। এবং হাইপার কিটোনেমিয়া অথবা কিটোনিউরিয়া যদি ব্লাডে হয় তাহলে 3 অথবা তার বেশি মিলিমল হইতে হবে। এবং যদি ইউরিনে হয়, কিটোনিউরিয়া হয়, তাহলে 2+ স্ট্যান্ডার্ড, মানে মোর 2 অথবা তার চেয়ে বেশি ইউরিন থেকে একটা আসতে হবে আর কি, 2+। এটা একটা স্ট্রিপ পাওয়া যায় যেটা ইউরিনের মধ্যে ডুবাইলে কত 1 2 3 4+ দেওয়া আছে, কিন্তু কমপক্ষে 2টা মার্ক আসতে হবে। আমরা আমাদের এখানে বাংলাদেশ সারা পৃথিবীতে ওয়ার্ল্ড ওয়াইড আমরা ইউরিনটাই বেশি করে থাকি, কারণ এটা সহজেই করা যায়, এটা সহজে নেওয়া যায়। যে একটা পেশেন্ট আনকনসিয়াস আসলো, ক্যাথেটার করে ইউরিনটা নিয়ে সঙ্গে সঙ্গে আমরা স্ট্রিপ টেস্ট করলাম, এটা খুব দ্রুত করা যায়। কিন্তু ব্লাডের মধ্যে করতে ব্লাড নিতে হয়, মেশিনের মধ্যে রাখতে হয়, সকালে রিপোর্ট বিকালে দেয়, ডায়াগনোসিসের সমস্যা হয়। যার ফলে আমরা কিটোনিউরিয়া যেটা, যে দেখবা যে 2+, 1+, 3+, এই জিনিসটা তোমরা তোমাদের টার্ন লাইফে বেশি দেখবা। এবং ডিকে এর লাস্ট অক্ষর হলো এ, এখানে হলো তোমার এসিডোসিস, এ থেকে এসিডোসিস মানে মেটাবলিক এসিডোসিস। মেটাবলিক অ্যাসিডোসিস হতে গেলে কি হয়, বাইকার্বোনেট কমতে হবে, পিএইচ কমতে হবে। যার ফলে ভ্যানাস, আমরা তো ডেফিনেটলি ভ্যানাস ব্লাড দেবো, এখানে ভ্যানাস বাইকার্বোনেট লেস দ্যান 15 হতে হবে এবং ভ্যানাস পিএইচ লেস দ্যান 7.3 হতে হবে। তাহলে এই হলো ক্রাইটেরিয়া, একটা ডায়াবেটিক অ্যাসিডোসিসের ক্রাইটেরিয়া হলো ওই ডায়াবেটিস কিটোএসিডের অক্ষরগুলোর মধ্যেই লুকায়িত আছে, এটা মনে রাখবা। ডি থেকে ডায়াবেটিসের যেটা, কে থেকে কিটোএসিডোসিসের কিটোনিউরিয়া, আর এ থেকে এসিডোসিস মেটাবলিক এসিডোসিস। এইভাবে মনে রাখবা, আমি এভাবে মনে রাখছি, এভাবে আমিও পড়ছি, ঠিক আছে। আসসালামু আলাইকুম স্যার, ক্লিনিক্যাল, হ্যাঁ বলো। স্যার ওই চিলড্রেন অ্যাডোলেসেন্টে কেন সেরিব্রাল ইডেমা হচ্ছে স্যার? এখানে ডিহাইড্রেশন হওয়ার কথা না, যেহেতু ব্লাড গ্লুকোজ বেশি থাকতেছে, অসমোটিকলি অ্যাক্টিভ পার্টিকেল বেশি থাকতেছে। এখানে হলো যে কারেকশন করতে যায়, এটা হলো ট্রিটমেন্ট পারপাসে এটা ঘটে যায়, তাই না? মানে পেশেন্টের চাইল্ড এবং অ্যাডোলেসেন্টদের তোমার যখন মানে তোমার ডিহাইড্রেশন হয়ে যায়, ফ্লুইড হয়ে যায়, ইলেকট্রোলাইট ইমব্যালেন্স হয়ে যায়, তখনও কিন্তু সে মরে না, মরে যায় হলো ট্রিটমেন্টের ক্ষেত্রে। এখান থেকে ডেভিডসনের একটা লাইন, লাস্টের লাইন, ডেভিডসনটা খুলবা, খুলে দেখবা যে বলা আছে, ম্যাক্সিমাম পেশেন্ট হলো যে যত না পেশেন্ট মারা যায় হলো তোমার রোগের কারণে, বেশি মারা যায় হলো ওভার ট্রিটমেন্টের কারণে। দেখা যায় একটু গ্লুকোজ বেশি পেয়ে গেছে, তারপরে একদম ইনসুলিন খুব দ্রুত কমে গেল, যখন
গ্লুকোজটা কমে যায় তখন তোমার অসমোটিক চেঞ্জ হয়ে যায় ব্রেনের মধ্যে, সেরেব্রাল ইডেমা ডেভেলপ করে, ছোট বাচ্চারা এক্সপায়ার করে। এই জন্য খুব সামনে বলা হচ্ছে যে এটা আমরা জানাবো যে কিভাবে আমরা গ্লুকোজটা কমাবো, কত ধাপে ধাপে প্রতি ঘন্টায় কতটুকু, এটা আমরা বলবো। এটা আসলে তোমার ট্রিটমেন্ট পারপাসে, কারণ শুধুমাত্র এর জন্য ইয়াং চাইল্ড্রেন এবং অ্যাডোলেসেন্ট গুলো মর্টালিটি কম, এগুলো ট্রিটমেন্ট পারপাসের মর্টালিটিটা বেশি। ঠিক আছে, তো এটা আমরা বলবো। ঠিক আছে, আলাপ করবো। এখন ক্লিনিক্যাল ফিচারে আসি আমরা। ক্লিনিক্যাল ফিচার যেগুলো আছে এখানে কি হয় দেখো, যে তোমরাই বললা যে পেশেন্টের অসমোটিক ডায়ারিসিস হয়। অসমোটিক ডায়ারিসিস যখন হবে তখন পেশেন্টের প্রচুর পরিমাণে ইউরিনেশন হবে এবং সেটা ডিহাইড্রেশন এবং ইলেক্ট্রোলাইটস প্রচুর পরিমাণে। রুগী আসে কি বলবে? রুগী আসে বলবে যে আমার এক্সেসিভ ইউরিনেশন হচ্ছে, পলিউরিয়া হচ্ছে, পানি বের হচ্ছে। রুগী বলবে আমার জিহ্বা শুকায় আসছে, পানি তৃষ্ণা বাড়ে, সাফ করে ওজন কমে যাবে, শরীরে বের হয়ে যাচ্ছে, কমপক্ষে 5-6 কেজি ওজন কমে যায়, যে সকাল থেকে বিকালের মধ্যে ওজন কমে যায়। সিভিয়ার উইকনেস, কারণ ইলেকট্রোলাইটস হাইপোক্যালিমিয়া ডেভেলপ করে। আমরা জানি হাইপোক্যালিমিয়া হয়ে গেলে প্যারালাইসিস, হাত পা গুলো সে নাড়াইতে, পেশেন্টের নার্ভস ভমিটিং হয় এবং লেগ ক্র্যাক, পা কামড়া, ইলেকট্রোলাইট ইমব্যালেন্সের জন্য পা চাবায়। রোগী বলে আবার পা খুব চাবাচ্ছে। তোমার ব্লাড ভিশন হয়, হাইপোটেনশনের জন্য ব্লাড ভিশন হয় এবং অ্যাবডোমিনাল পেন হয়। অ্যাবডোমিনাল পেনটা মানে হাইপোথিসিস আছে, একটু মনে রাখবা যে হঠাৎ দা নন অ্যাবডোমিনাল কজ অফ অ্যাবডোমিনাল পেন। ছাড়া পেটে ব্যথার কারণটা কি, মানে পেটের কারণ ছাড়া পেটের ব্যথার কারণ মধ্যে অনুমানটা হলো ডায়াবেটিক পিত্তদোষ। এখানে আন্ডু ম্যাক্সিমাম পেশেন্ট কামস উইথ দ্য কমপ্লেন অফ অ্যাবডোমিনাল পেন। Everybody is suffering from intra-abdominal pathology. They go for ultrasonography, lipase, pancreatitis, cholecystitis, but maybe everybody forget this may be due to metabolic acidosis, and that is the diabetic ketosis. যেটা মাথায় রাখতে হবে যে non-abdominal cause of abdominal pain is diabetic ketosis. তখন আমরা সাইন পেশেন্টকে আমরা যখন ক্লিনিক্যালি এক্সামিনেশন করবো, দেখবো সিভিয়ার ডিহাইড্রেশন, দেখবো যে একদম লিম্ফ একদম ক্র্যাক হয়ে আছে না। পেশেন্টের ক্লিনিক্যাল এক্সামিনেশন করতে যাবা যখন তুমি দেখবা যে স্কিন পুরো লস অফ স্কিন চার্জার, তোমরা যা পেডিয়াট্রিক্সে পড়ে দেখছো, স্কিন যখন টেনে ছেড়ে দেবে বা খুব স্লোলি যাবে এবং টানটা ফার টান হয়ে যাবে, যে একদম পুরো ডিহাইড্রেট হয়ে গেলে প্রমিনেন্ট হয়ে যায়, ফার টান হয়ে যায়, ঠোঁটগুলো ফেটে যায়, ক্র্যাক লিফ হয়ে যায়। এবং ফিচারস অফ হাইপারটেনশন, তুমি যখন পালসে হাত দিবা টেহিকার্ডিয়া পাবা, টেহিকার্ডিয়া পাবা এবং পেশেন্টের ডেফিনেটলি হাইপারটেনশন পাবা। একটা সুপাইন পোস্টাল যায় করো, হাইপারটেনশন পাবা। যেহেতু তার অনেক ফ্লুইড লস হচ্ছে, পেরিফেরাল থেকে সেন্ট্রালি সমস্ত ফ্লুইড পাঠিয়ে দেওয়া হয়, এটা বোর্ডের হেমোস্টেসিস। তারপরে তুমি হাত পায়ে যখন হাত দিবা এবার যে কোল্ড এক্সট্রিমিটি, হাত পা বরফের মতো ঠান্ডা হয়ে আসে। পেরিফেরাল সাইনোসিস মাঝে মধ্যে পাওয়া যায়, আমাদের দেশে খুব কম আমি দেখছি। আর যেটা ফিচারস অফ হাইপারটেনশন, টেহিকার্ডিয়া পাওয়া যায়। পেশেন্ট মুখ হাঁ করে বড় বড় শ্বাস নেয়, মুখে শ্বাস নেয়, বড় বড় শ্বাস, এটাকে বলা হয় স্মল ব্রেথিং, মানে এসিডোটিক ব্রেথিং। এবং যখন মুখের কাছে নাক তুমি নিয়ে যাবা দেখবা যে স্মেল অফ এসিটোন, ঠিক আছে, স্মেল অফ এসিটোন, একটা মিষ্টি মিষ্টি গন্ধ আসবে। ঠিক আছে, আমরা যখন ছোট ছিলাম তখন মানে দেখি গ্রামে বলতো যে লোকটা মারা গেছে, খুব সৌভাগ্যবান, তার মুখ থেকে মিষ্টি মিষ্টি গন্ধ আসে, অতএব সে খুব ভালো, তার অলরেডি সে বেঁচে চলে যাচ্ছে। গ্রামে ছোটবেলায় ওই লোকটা খুব খারাপ, কেন? মরার সময় তার মুখ থেকে গন্ধ আসতেছিল, দুর্গন্ধ, তার মুখ থেকে দুর্গন্ধ বাড়াচ্ছে, অতএব সে দুর্যোগে যাবে। তখন আমরা এখন মোটামুটি মেডিকেল সায়েন্সে আসে বুঝি যে কিসে মুখ দিয়ে মিষ্টি গন্ধ আসে মরার সময় আর কিসে ফিশি স্মেল আসে মরার সময়। কারণ আমরা জানি যে হেপাটিক এনকেফালোপ্যাথি হওয়ার পর মুখ থেকে একটা ফাউল ফিশি অর্ডার আসে, এই পেশেন্ট গুলো মুখ থেকে মরার সময় খুব দুর্গন্ধ আসে। আর স্মেল অফ এসিটোন যখন আসে এটা মিষ্টি মিষ্টি গন্ধ আসে। এটা আগেকার আমলে গ্রামের লোকজনের একটা বিশ্বাস ছিল আর কি। তো যার ফলে কিটোএসিডোসিসের পেশেন্টের মুখ থেকে তোমার স্মেল অফ এসিটোন আসে। হাইপোথার্মিতে বললাম কারণ হয়, কারণ তার সবগুলো আমাদের টেম্পারেচারটা সার্কুলেট করে তোমার ফ্লুইড দিয়ে,
কিন্তু যেহেতু ফ্লুইড পেরিফেরিতে নাই, পেশেন্টের হাইপোথার্মিয়া হতে পারে, এবং ফ্লুইডটা অনেক বেশি কমে গেলে 10% পেশেন্ট আমাদের ডিলিরিয়াম ড্রাউজিনেস কমা নিয়ে আসে। এখানে একটা কথা তাহলে হলো মাত্র 10% কিন্তু ডিলিরিয়াম ড্রাউজিনেস কমা নিয়ে আসে। যার ফলে আমরা যখন ইন্টার্নিতে পড়ছি, আমি যখন মনে আছে আমার, আমি যখন 6th ইয়ারে ডেভিডসন খুললাম, তখন ওখানে লেখা ছিল ডায়াবেটিক কিটোটিক কমা লেখা ছিল, ডায়াবেটিক কিটোটিক কমা। এটা আমাদের সময় ছিল। পরবর্তীতে ধীরে ধীরে এটা চেঞ্জ হয়ে আসলো, ডায়াবেটিক কিটো অ্যাসিডোসিস। এর কারণ কি? দেখা গেল যে না, এটা সবাই অজ্ঞান হয়ে আসে না, কমা নিয়ে আসে না, 10% মাত্র কমা নিয়ে আসে। 90% দেখা যায় হার্টে ওয়ার্ডের মধ্যে আসতেছে, হেঁটে ডক্টরের চেম্বারের মধ্যে ঢুকতেছে, চিকিৎসা নিয়ে বাড়ি যেতে যেতে অজ্ঞান হয়ে যাচ্ছে। 90% অজ্ঞান হয় না, 90% দেখা যায় নর্মাল থাকে, বসে আছে, এবং ম্যাক্সিমাম ডাক্তারের চেম্বারে যাচ্ছে, খারাপ লাগতেছে, ভালো লাগতেছে না, প্রেশার কমে যাচ্ছে, ঘন ঘন প্রস্তাব হচ্ছে, মুখ শুকায় আসতেছে, ঠিক আছে, কিন্তু 10% মাত্র কমা নিয়ে আসতেছে। যার ফলে আমরা যখন স্টুডেন্ট ছিলাম, আমরা যে পড়াটা পড়ছি কিটোটিক কমা, সেই কথাটাকে অবসলিউট করে দেওয়া হলো যে না, এটা একটা পুরো একটা কমার আন্ডারে রাখা যাবে না, এটা ডায়াবেটিক আন্ডারে, যা 10% কমাতে আসে। এগুলো ধীরে ধীরে চেঞ্জ হয়, এই কথাগুলো ধীরে ধীরে চেঞ্জ হয়ে গেছে। ঠিক আছে, কনফিগারেশনে এখন ওয়েস্টার্ন কান্ট্রির মানে যারা পিপলস আছে, তাদের একটু অনেক, তাদের বডি কনফিগারেশন বেশি, তাদের হাইট ওয়েট বেশি, তার বডি সার্ফেস এরিয়া বেশি, তাদের 6 লিটারের মতো যায়, তাদেরটা আমাদের মুখস্থ করতে হয়। কিন্তু আমাদের সাবকন্টিনেন্টে এত হয়তো যায় না, 5 লিটারের মতো যায়। কিন্তু আমরা যেহেতু বই যেহেতু আছে, আমার এটাই করতে হবে যে এভারেজ 6 লিটার লস হয়। 6 লিটারের মতো লস হয়। সবচেয়ে বেশি লস হয় তোমার সোডিয়াম 500, তারপরে ক্লোরাইড 400, পটাশিয়াম 350। মনে রাখার জন্য 4, 5, 350 সোডিয়াম, ক্লোরাইড, পটাশিয়াম। এটা কখনোই তোমাদের ভাগে বোর্ডে জিজ্ঞেস করা হয় না, রিটেনে মাঝে মধ্যে আসে, কতটুকু মানে শর্ট নোট যখন আসে তুমি লিখতে পারো। এই যে 6 লিটার ফ্লুইড লস হয়, তার মধ্যে 3 লিটার হলো এক্সট্রা সেলুলার এবং 3 লিটার ইন্ট্রাসেলুলার লস। পটাশিয়াম লসটা হইতে থাকে, মানে একবার যখন শুরু হয় পটাশিয়াম অ্যাসিডোটিক হওয়ার জন্য পটাশিয়াম লস হয় ইউরিন দিয়ে। এটা আরো বেশি লস হওয়া শুরু করে তোমার হলো সেকেন্ডারি হাইপার অ্যালডোস্টেরনিজম হয়। কারণ ফ্লুইড যখন লস হচ্ছে, তখন আমার শরীর চিন্তা করবে যে আমার শরীরে আমার ফ্লুইডটা বের হয়ে যাচ্ছে, একে আমাকে কম্পেনসেট করতে হবে। তখন সে রেনিন এনজিওটেনসিন সিস্টেমটাকে অ্যাক্টিভেট করে ফেলে আমার বডিতে। ওর কাজ কি? রেনিন এনজিওটেনসিন সিস্টেমের সে সোডিয়াম এবং ওয়াটার রিটেনশন করা শুরু করে এবং পটাশিয়ামটাকে বের করে দেয়। এমনি তো পটাশিয়াম বের হয়ে যাচ্ছে অ্যাসিডোসিসের জন্য ইউরিন দিয়ে, আরো আবার পটাশিয়াম বের হতে থাকে। যার ফলে দেখা যায় যে ডায়াবেটিক কিটোএসিডোসিস পেশেন্টের প্রচুর পরিমাণে পটাশিয়াম লস হয়। একটা কথা মনে রাখবা যে ডায়াবেটিক কিটোএসিডোসিস পেশেন্ট আর কিছু লস হোক না হোক, পটাশিয়াম লস হবেই, তাদের হাইপোক্যালিমিয়া হবেই, এইভাবেই চিকিৎসা করতে হবে। এটা হলো মাথায় রাখবা। ক্লিয়ার? আচ্ছা, ইনভেস্টিগেশনে এখন এগুলো তো অনেক কথাবার্তা, ঠিক আছে। যে একটা কথা পটাশিয়ামের ব্যাপারে একটা কথা বলি, যে তুমি বুঝতে পারবা না যে আসলে তুমি যখন সঙ্গে সঙ্গে ইলেকট্রোলাইট করতে দিবা, দেখবো যে পটাশিয়াম চলে আসছে। নর্মাল আমাদের থাকে হলো মনে করো 4 এর মতো থাকে, ঠিক আছে, আসো 3.5, বাট দিস ইজ দ্য নট অ্যাকচুয়াল সিনারিও। কারণ এটা হচ্ছে কম্পেনসেট করা, হাইপো যখন ক্যালিমিয়া আসছে, এটা কম্পেনসেট করার জন্য আমার সেলের মধ্যে যত পটাশিয়াম আছে সব ব্লাডে চলে আসছে, তারপরে কিন্তু এটা সিনারি। যার ফলে এটা যে অ্যাকচুয়ালি সিনারিও না, এটা আমরা ইন্টারনেটে তোমাদের করে বিশদভাবে আলোচনা করবো। শুধু মনে রাখবা, এভরি ডায়াবেটিক পেশেন্ট ডেফিনেটলি সাফারিং ফর হাইপোক্যালিমিয়া, এবং তার ব্লাডের মধ্যে যে হাইপোক্যালিমিয়া দিচ্ছে, এটা কিন্তু আসলে সেই ঘটনা না, আসলে তার অনেক বেশি লস হয়ে গেছে। তাহলে আমরা প্রথমে যখন ইনজেকশন দিব, আমার কাছে আসার সঙ্গে সঙ্গে প্রথমে আমরা কি করব? ডেফিনেটলি আমি প্রথমে দেখবো গ্লুকোজটা দেখবো, ব্লাড গ্লুকোজ, ঠিক আছে, ব্লাড গ্লুকোজ দেখবো আমি। এটা ডেভিডসনের হচ্ছে ইউরিয়া ইলেকট্রোলাইটস। আগে প্রথমে আমি গ্লুকোজ দেখবো যে ডায়াবেটিসের কি অবস্থা। তারপর সেকেন্ড ইলেকট্রোলাইটস দেখবো আমি। ইলেকট্রোলাইটস কেন? ইলেকট্রোলাইটস দেখে আমি দেখবো যে হাইপোক্যালিমিয়াটা কি পরিমাণে আছে, হাইপোনেট্রিমিয়াটা কি পরিমাণে আছে। হাইপোনেট্রিমিয়া খুব কম পাওয়া যায়, ম্যাক্সিমাম পাওয়া যায় হাইপোক্যালিমিয়া। এবং বাইকার্বনেট লিখবো। বাইকার্বনেট আমরা কিন্তু ডায়াবেটিক কিটোএসিডোসিসের ডায়াগনস্টিক ক্রাইটেরিয়ার মধ্যে আমরা কতটুকু পাইছিলাম? লেস দ্যান
15 কিন্তু যদি লেস দেন 12 পাই, দিস ইজ দ্য গ্রেভ কন্ডিশন। তার মানে হলো পেশেন্ট ইজ সাফারিং ফ্রম সিভিয়ার অ্যাসিডোসিস এবং তার মর্টালিটি রেট খুব হাই। এটা একটা প্রগনোস্টিক ফ্যাক্টর, এটা একটা প্রগনোস্টিক ফ্যাক্টর হিসেবে কাজ করে যে পেশেন্টটা কতটুকু সার্ভাইভ করবে। এই জন্য আমরা বাইকার্বনেট করব। ব্লাড ইউরিয়া করা যেতে পারে, কারণ এর যে হাইপার গ্লাইসিমিয়া যে আরেকটা সমস্যা আছে, হাইপার গ্লাইসিমিয়া হাইপার অসমোলাইসিস, সেখানে তোমার ব্লাড ইউরিয়াটা লাগে। আচ্ছা, কিটোন বডি ডেফিনেটলি করব, আমরা ব্লাডে করব 3 অথবা বেশি মিলিমোল পাওয়া যাবে পার লিটার। ইউরিনেও আমরা কিটোন বডি করব 2 অথবা তাতে বেশি ডট পাওয়া যাবে, প্লাস পাওয়া যাবে। কিটোন স্টিক টেস্ট ইসিজি করব। ইসিজি করে দেখবো আমরা হাইপোক্যালিমিয়ার কারণে। হাইপোক্যালিমিয়া হচ্ছে সমস্যা কি বলো, হাইপোক্যালিমিয়া হচ্ছে সমস্যা কি? একটা রোগীর হাইপোক্যালিমিয়া বলে আমি যে গলা ফাটাই দিচ্ছি, ভেরি গুড। কারণ হাইপোক্যালিমিয়া হাইপার ক্যালিমিয়াতে খুব খারাপ। হাইপোক্যালিমিয়া অল্প যদি কমে যায় পটাশিয়াম, দ্যাট মি লেড টু সিভিয়ার কার্ডিয়াক অ্যারিথমিয়া, মানে হলো তোমার ভেন্টিকুলার টেকিকার্ডিয়া, ভেন্টিকুলার ফিব্রিলেশন, ঠিক আছে? যার ফলে পেশেন্ট মে ডাই ডিউ টু কার্ডিয়াক অ্যারিথমিয়া, কার্ডিয়াক অ্যারেস্ট। এই জন্য ইসিজি করবো আমি যে হাইপোক্যালিমিয়ার কারণে ইসিজিতে যে পরিবর্তনগুলো পাওয়া যায় সেগুলো আছে কিনা, ঠিক আছে? প্রলং কিউআরএস কমপ্লেক্স এগুলো আছে কিনা। এবং আমরা যেটা অ্যাডাল্টের ক্ষেত্রে আমরা অ্যাডাল্ট মেডিসিনে কাজ করি, আমি বলছি অলরেডি তোমাদেরকে, অ্যাডাল্ট মেডিসিনের ক্ষেত্রে দেখা যায় যে মডারেটের কজ হলো তোমার সেপসিস, নিউমোনিয়া, এএমআই, সেখানে ইসিজি একটা কাজে দিবে। এবং সেপসিস দেখাতে গেলে আমি ইনফেকশন স্ক্রিন গুলা করবো, যে ফুল ব্লাড করে আমি টিসিডিসি দেখবো, টোটাল কাউন্ট বেড়ে গেছে কিনা, নিউট্রোফিলিক বেড়ে গেছে কিনা, নিউট্রোফিলিক লিউকোসাইটিস হচ্ছে কিনা। দ্যাট মিনস the patient is suffering from neutrophilic acidosis, means sepsis. ব্লাড সেপসিস যদি পেয়ে যাই তাহলে ডেফিনেটলি ব্লাড এবং ইউরিন কালচার করবো, which organism is causing this sepsis, then I will give treatment, give the antibiotic according to sepsis. প্রথমে বোডোস্পোটান দিব, কারণ 72 ঘন্টা সময় লাগতে পারে, সেটা আস্তে আস্তে আমাকে তো একটা অ্যান্টিবায়োটিক দিতে হবে, দ্যাট শুড বি বোডোস্পোটান। সিআরপি করবো যে কি পরিমাণে, বা মানে এটা একটা মার্কার একটা আর কি, কতটুকু বাড়ছে টেস্ট, কারণ আমরা বলছি যে মর্টালিটি ডিউ টু নিউমোনিয়া। ইন্ডিকেশন অফ সিভিয়ার ডায়াবেটিক কিটোসিস, ঠিক আছে? এটা আসলে খুব কম, আমি কখনো ধরতে দেখিনি, কিন্তু এটা যেহেতু তোমরা ইন্টারনেটে আসে তোমাদেরকে জিজ্ঞাসা করা হবে, কারণ এটা তোমার লাগবে। কারণ তুমি ডায়াবেটিক কিটোসিস প্রচুর পাবা ওয়ার্ডের মধ্যে, আইসিইউতে পাবা, ওয়ার্ডের মধ্যে পাবা, তাহলে কোন রোগীটা সিভিয়ার কোন রোগীটা নর্মাল, মানে এটা একটা ব্যাপার, ঠিক আছে? মনে করো যে ওয়ার্ডের মধ্যে কোন রোগীটাকে তুমি বেশি অ্যাটেনশন দিবা, তোমার এখন কোন রোগীটাকে গেলে তুমি বারবার দিবা? একটা মনে করো রোগী আসছে, তার সিম্পল অ্যাজমা, শ্বাসকষ্ট নিয়েছে, তুমি নেবুলাইজ স্টেরয়েড দিলে সে মোটামুটি স্টেবল আসবে, তাই কেমন আছেন জিজ্ঞেস করলে হলো। কিন্তু যে রোগীটা সিভিয়ার ডায়াবেটিক কিটোসিস, তাকে কিন্তু বারবার ফলো করতে হবে। তাহলে কোন রোগীটা সিভিয়ার এটা কিন্তু আমাকে জানতে হবে। এই জন্য আমরা কিছু প্যারামিটার আছে, যেমন ব্লাড কিটোন, যদি ব্লাডের মধ্যে আমরা বলছি কি 3 অথবা তার চেয়ে বেশি হলেই ডায়াবেটিক কিটোসিস, কিন্তু যদি কখনো 6 মিলিমোলের বেশি আসে তার মানে এর কন্ডিশন খারাপ, এটা সিভিয়ার। বাইকার্বনেট আমরা বলছি লেস দ্যান 12, এরা বলছে লেস দ্যান 5, লেস দ্যান 5 আমার জীবনে আমি পাইনি। লেস দ্যান 5 হলে মানে তাকে বাঁচানো কখনো যাবে না, মানে ভেরি পোর প্রগনোসিস। লেস দ্যান 7 হয় রেপ কন্ডিশন, 7 ব্রেক কন্ডিশন, মানে মোর দেন 100 হয়ে গেছে। হাইপোক্যালিমিয়া যদি অ্যাডমিশনের সময় 3.5 হয়, এটাও কিন্তু গ্রেট। দেখো 3.5 কিন্তু অত বেশি কম না, তাই না? যেখানে তোমার পটাশিয়ামের লোয়ার লিমিট হলো 3.8, মনে আছে তোমাদের পটাশিয়ামের লেভেলটা 3.8 হলো লোয়ার লিমিট, অথচ বলতেছে যে খুবই খারাপ বাতাস হবে না কম যে লেস দেন 3.5 হয়। আসলে এটা এক্সট্রুয়াল সিনারিও না। যদি কারো 3.5 এর নিচে থাকে তাহলে বুঝতে হবে তার অলমোস্ট তার পটাশিয়াম নাই শরীরে। এবং জিসিএস স্কেল হলো লেস দেন 12। এবং বলতেছে আমাদের যে এখানে যেটা আছে যে তোমার যে
ঠিক আছে? তো বলতে পারবা কি ওটা এপিপি স্কেল কি জিনিস? এপিপি, ঠিক আছে, এটা ইউজ করা হয়। এটা হলো তোমার ভার্বাল ভার্বাল এবং ফিজিক্যাল ইভ্যালুয়েশন। এটা ভার্বাল এন্ড ফিজিক্যাল ইভ্যালুয়েশন আর কি, যে রুগীকে জিজ্ঞাসা করা যে কেমন আছেন। এটা বড় একটা স্কেল, বিশাল একটা পাতা। এটা আলসিতে এখানে কয়েকদিন প্রথমে আমরা করছিলাম, কিন্তু এত বেশি মানে মানে এত বেশি কথাবার্তার মাঝখানে আছে যে এটা আসলে আর এক্সিকিউটিভ করা হয় নাই। ঠিক আছে, এতে মানে এ থেকে হলো অ্যালার্ট, বি থেকে হলো ভার্বাল, ই থেকে হলো ফিজিক্যাল কন্ডিশন, ঠিক আছে, এই যে এগুলো, ঠিক আছে, ইউ থেকে হলো আনরেসপন্সিভ, এইগুলো এগুলো দেখা, এগুলো আর মানে আসলে স্কোর করা হয় না কখনো। এটা মাত্র আইসিতে করা হয়। অ্যালার্ট মানে যতটুকু মনে আছে আমার অ্যালার্ট, থেকে ভার্বাল, পেইন, অ্যালার্ট, পেইন, আনরেসপন্সিভ, এসএল। এটা যেহেতু দেবস্থানে আসছে আমি এটা তুলে দিচ্ছি, তখন তোমরা যদি ঢাকায় যাবা, ঢাকায় কিন্তু তোমার প্রত্যেকটা আইসিউতে বড় বড় হাসপাতালে এই স্কেলটা ইউজ করা হয়, যার ফলে কমপক্ষে শুনে যাবা তোমরা যে কি করা হয়। জিসিএস স্কেল তোমাদের সবার মুখস্থ, তাই না? জিসিএস স্কেল তোমাদের অলমোস্ট সবারই মুখস্থ যে 15-এর মধ্যে কতটুকু আছে। এটা 12 গেলে সিরিয়াস, কিন্তু এই এপিইউ এই স্কেলটা রিসেন্টলি ইউজ করা হয়, মানে ওয়েস্টার্ন কান্ট্রিতে খুবই বেশি ইউজ করা হয় জিসিএস এর। এখানে অ্যালার্ট, ভার্বাল, পেইন এন্ড আনরেসপন্সিভ, হ্যাঁ, ঠিক আছে। যার ফলে এটা তোমরা একটু জেনে গেলা। এটা স্কেলের জন্য আসলে বড় একটা স্ট্রিক থাকে, টিক চিহ্ন দিয়ে তুমি প্রথমে কেমন কতটুকু অ্যালার্ট আছে, পেইনের মাধ্যমে কতটুকু অ্যালার্ট, কতটুকু সে করতেছে, ভার্বাল রেসপন্স কতটুকু, পেইনের মাধ্যমে কতটুকু, আনরেসপন্সিভ কতটুকু, এই সবগুলোটা মার্ক আছে। অক্সিজেন স্যাচুরেশন আমরা জানি নর্মাল 99 to 100 থাকে, যদি লেস দেন 92 আসে, নট উইথ সাপ্লিমেন্টাল অক্সিজেন, উইথ এয়ার, রুম এয়ারের মধ্যে। সিস্টেমিক ব্লাড প্রেশার, হাইপারটেনশন হয়, সিস্টেমিক ব্লাড প্রেশার যদি লেস দেন 90 মিলিমিটার হয়, দ্যাট ইজ গ্রেট, ঠিক আছে, হাইপারটেনশন খারাপ। আর যদি সিমটম বা সাইন অফ হাইপোটেনশনের মধ্যে যেগুলো আছে, অথবা শকের ফিচার থাকে, ব্লাড প্রেশার কমে গেছে, ঠিক আছে, অথবা হার্ট রেট হলো মোর দেন 100, লেস দেন 60, এবং অ্যানায়ন গ্যাপ যদি মোর দেন 16 থাকে, তাহলেই খারাপ। এটুকুই হলো আমাদের ইনভেস্টিগেশন, আমরা এটুকুই করি। করার পর সরাসরি আমরা চলে যাই ট্রিটমেন্ট পারপাস। ট্রিটমেন্টে যখন আসি, প্রথমে হলো তাহলে কি, ডায়াবেটিক কিটো অ্যাসিডোসিস। আমরা কখনোই অ্যাসিডোসিস নিয়ে মাথা ঘামাবো না, কারণ আমি যখন স্টুডেন্ট ছিলাম তখন বলতো যে অ্যাসিডোসিসের ট্রিটমেন্ট করো, আসার সঙ্গে সঙ্গে সোডিয়াম কার্বনেট দাও। পরে দেখা গেছে যে সোডিয়াম কার্বনেট বেশি দেখার ফলে পেশেন্টের তোমার রিবাউন্ড অ্যাসিডোসিস হয় ব্রেনের সেলের মধ্যে, এবং পেশেন্টের দিস ইজ দ্য ওয়ান অফ দ্য কজ অফ মর্টালিটি। যার ফলে এখন বলতেছে যে বাবা তোমরা যা করো তাই করো, তোমাকে ওই অ্যাসিডোসিসের ট্রিটমেন্ট করার দরকার নেই, অত অ্যাসিডোসিসের ট্রিটমেন্ট করার কোনো প্রয়োজন নাই, তুমি অন্যগুলো দেখো। এটা চেঞ্জ হচ্ছে, নতুন ডেভিডসনে চেঞ্জ হচ্ছে। তাহলে কিসে আসলো, ডায়াবেটিক। তার মানে আমাকে প্রথমে ডায়াবেটিসটা কমাইতে হবে। ডায়াবেটিসটা কিভাবে আমি কমাবো? এটা মনে করো যে একটা 60 কেজি, এভারেজ 60 কেজির একটা লোক আসলো, তাকে কতটুকু ইনসুলিন দেবো আমি? কি ইনসুলিন দেবো, লং অ্যাক্টিং না শর্ট অ্যাক্টিং? ডেফিনেটলি শর্ট অ্যাক্টিং। এখানে লং ইনসুলিন আমরা দেই না, কারণ খুব দ্রুত কমাতে হবে। শর্ট অ্যাক্টিং দিয়ে সে কাজ করতে করতে 4 ঘন্টা সময় লাগবে, পারলে আমি আল্ট্রা শর্ট অ্যাক্টিং দিব, যারা মুহূর্তের মধ্যে কাজ করে। কিভাবে দিব? এখানে দিব আমরা 0.1 ইউনিট পার কেজি, তার মানে 60 কেজি একটা লোকের 6 ইউনিট দিব প্রতি ঘন্টায়। কিভাবে দিব? এটা তোমরা যদি ইয়াতে ঢোকো, এটা যদি তোমরা আইসিইউতে ঢোকো, ইনফিউশন পাম্প আছে, ইনসুলিন ইনফিউশন পাম্প। এই পাম্পের মধ্যে 50 ml সিরিঞ্জ আছে, দেখো 50 সিরিঞ্জ আছে, 50 সিসি। 50 সিসি নর্মাল স্যালাইন নেওয়া হয়, তার মধ্যে তোমার 50 ইউনিট তোমার শর্ট অ্যাক্টিং ইনসুলিন নেওয়া হয় ওর মধ্যে, নিয়ে সেটা হলো মেশিনের মধ্যে সেট করে দেওয়া হয় কতটুকু আমি দিব, ঠিক আছে। তাও হিসাব করে আমার আছে যে প্রতি ঘন্টায় কতটুকু যাবে। তাহলে কত হতে, প্রতি ঘন্টায় আমি দিলাম কতটুকু, আমি একটা 60 কেজি লোক, অথবা আমি 6 ইউনিট
পার আওয়ার হিসাব করে আমি ওখানে কম্পিউটারে সেট করে দিলাম, হয়ে গেল। ঠিক আছে, কিন্তু আমার ওয়ার্ডের ভিতর তোমাদের মেডিসিন ওয়ার্ডে যখন ঢুকবা তখন তো তুমি আর ইয়া পাবা না, পাম্প পাবা না, পাম্প তো শুধুমাত্র আইসিইউতে আছে, তখন কি করবা? রোগী আইসিইউ বেড ফাঁকা নাই, তুমি চিন্তা করলে যে রোগীটাকে কাউন্সিলিং করলা যে আপনি আইসিইউ চলে যান, আইসিইউ ফোন করলা, বললা যে না কোনো বেড ফাঁকা নাই, আগামী কেউ না মরা পর্যন্ত বেড ফাঁকা হইবে না, এখন তুমি কি করবা? রোগী ফালা রাখবা ততক্ষণ না, তখন আমরা ইন্ট্রামাস্কুলার দিব। সেক্ষেত্রে ইন্ট্রামাস্কুলার দিতে হবে অ্যাকর্ডিং টু বডির কনফিগারেশন। খুব যদি হেলথি হয় 20 ইউনিট আমরা আইএম দিব। ইন্ট্রামাস্কুলার, নট সাবকিউটেনাস। ভালো করে খেয়াল করে দেখো, ইন্ট্রামাস্কুলার মাসলের মধ্যে দিব তাড়াতাড়ি যাওয়ার জন্য, কারণ মাসলের মধ্যে প্রচুর আর্টারিয়াল ভ্যানাস সাপ্লাই আছে, যারা দাপ করে ইনসুলিনটাকে নিয়ে যাবে। ঠিক আছে, এটাকে ড্রেন করে নিয়ে যাবে। তাহলে যার ফলে ইন্ট্রামাস্কুলার দেবো আমি কত, যদি খুবই হেলথি হয় 20, মাঝারি 15, আর যদি মানে লিন অ্যান্ড থিন হয় বা ইয়াং হয় তাহলে আমি 10 to 20 ইউনিট দিব। তারপরের ঘন্টায় কিন্তু আমি দিব 5 ইউনিট প্রতি ঘন্টায় ঘন্টায় দিব। কতক্ষণ পর্যন্ত দিব ইনসুলিন? ঠিক আছে, যতক্ষণ না পর্যন্ত ইনসুলিন যখন আমি দিতেই থাকবো, এভাবে কমাতে থাকবো গ্লুকোজ, প্রথমে কত পাইলাম তার উপর নির্ভর করবে। হ্যাঁ, ইনসুলিন আমি ডেফিনেটলি ইনসুলিন আমি কমাবো, কিন্তু এই পরিমাণে কমাবো না যে সাডেন কমে যায়। ইনসুলিন এই পরিমাণে কমাবো না যে আমি যে খুব দ্রুত কমে যাচ্ছে এবং 13 নিচে চলে যাচ্ছে, এরকম করা যাবে না ইনসুলিনটা, কারণ তাহলে আমার দেখা যাবে যে পেশেন্টের সেরেব্রাল ইডেমা ডেভেলপ করতে পারে। এটা হলো সবচেয়ে বেশি সমস্যা, যে সেরেব্রাল ইডেমা ডেভেলপ করে। তাহলে আমার মাথায় রাখতে হবে যে গ্লুকোজটা খুব ধীরে ধীরে কমবে, কমপক্ষে আগে ছিল মনে করো 18, তাহলে আমি পরে কমপক্ষে 15, 14 আসলে সমস্যা নেই। মানে আমাকে 3 থেকে 6 প্রতি ঘন্টায় ঘন্টায় কমাবো, 3 থেকে 6। একবারে আগে ছিল 18, এখন 10, খবর আছে, রোগীরও খবর আছে, ওই রোগীর সেরেব্রাল ইডেমা হয় শেষ, বিশেষ করে বাচ্চাদের ক্ষেত্রে। বারবার আমরা তখন বলছি যে বাচ্চাদের ক্ষেত্রে, ইয়াং অ্যাডাল্টসের ক্ষেত্রে কোনোভাবেই এভাবে কমানো যাবে না, কারণ বাচ্চাদের ক্ষেত্রে মেইন মর্টালিটি হলো সাডেন গ্লুকোজ কমানো, কোনোভাবেই 3 to 6 মিলিমোলের নিচে কমানো যাবে না। তারপরে ফ্লুইড রিপ্লেসমেন্ট, আমরা ফ্লুইড রিপ্লেসমেন্টে যাই। ফ্লুইড অবশ্যই আমরা সোডিয়াম নর্মাল স্যালাইন দিয়ে দিব। ঠিক আছে, নর্মাল স্যালাইন দিয়ে আমরা ফ্লুইড দিব, নর্মাল স্যালাইন দিয়ে। ঠিক আছে, নর্মাল স্যালাইন দিয়ে আমরা দেবো, এটা হলো আমাদের, কিন্তু যদি নর্মাল স্যালাইন মানে কতটুকু, 0.9% সোডিয়াম ক্লোরাইড, কিন্তু পেশেন্ট আসলো, দেখা গেল তার ইলেকট্রোলাইট করছে, আমি ইলেকট্রোলাইট করে দেখা গেল সোডিয়াম অনেক বেশি, সোডিয়াম তুমি পাইলা 155, নর্মালি তো আমাদের থাকে 135, 136 থেকে 140-এর মতো, 155 মানে হাইপার নেট্রিমিয়া আছে। এখন তাকে যদি নর্মাল স্যালাইন দিয়ে আমি, তাহলে তো আরো হাইপার নেট্রিমিয়া হয়ে যাবে। সেক্ষেত্রে কিন্তু আর ফ্লুইডটা কিন্তু আর নর্মাল স্যালাইন দেওয়া যাবে না, সেক্ষেত্রে হাফ স্টেন মানে 0.9 এর অর্ধেক কত, 0.45% স্যালাইন আমাকে দিতে হবে। ঠিক আছে, এবং যখন ব্লাড গ্লুকোজ, যখন আমার টার্গেট কত ছিল, আমি বলছিলাম যে ধীরে ধীরে আমি 13-14 নিয়ে আসবো। 14 যখন আসলো তখন কিন্তু আমি আর গ্লুকোজ কমাবো না, তখন আবার ফ্লুইড আমি আবার সুইচ করবো, সুইচ করে আবার হট করে যেন গ্লুকোজটা না কমে, এই জন্য আমি 10% গ্লুকোজ দিব। একটু ক্লামজি মনে হচ্ছে, কিন্তু আসলে এই সেটিংটা, এটা তোমাদের ভাইয়া বোর্ডে কখনো এত বেশি জিজ্ঞেস করা হয় না, একটু ডিটেলস বলতেছি আর কি। ভাইয়া বোর্ডে জিজ্ঞেস করে কি দিবা, ইনসুলিন দিব, কি ফ্লুইড দিবা, নর্মাল স্যালাইন দিব, এই স্যাররা খুশি, আর কি দিবা, স্যাররা পটাশিয়াম শোনার জন্য, স্যার ইনজেকশন পটাশিয়াম দিব, শেষ, আর কোনো কথাবার্তা নেই, খুশি স্যাররা। কিন্তু তোমাদের বলতেছি যে যা জানানোর জন্য। তাহলে ফ্লুইড রিপ্লেসমেন্ট ন্যাচারালি আমরা দিচ্ছি নর্মাল স্যালাইন 0.9%, যদি সোডিয়াম বেশি থাকে তাহলে আমরা দিব। ঠিক আছে, একটু তোমার ইসমাইল স্যার ফোন করছেন, স্যার ক্লাস নিচ্ছি, একটু পরে আমরা নর্মাল স্যালাইন দিয়ে শুরু করলাম, নর্মাল স্যালাইন দিয়ে আমরা ক্লাস নিচ্ছি, কিন্তু যদি সোডিয়ামটা 155 বেশি থাকে তাহলে আমরা হাফ স্টেন 0.45, আমরা গ্লুকোজটা কমাইতে 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 যখন চলে আসলো 14, আমাদের আগে বয়স হচ্ছে এখন 14 রাখো, 14 যখন মানে 14 মানে কত হচ্ছে, তাহলে মনে হয় 252 মিলিগ্রাম। তাহলে যখন এরকম আসবে তখন আমরা কি করব, তখন কিন্তু আর নর্মাল স্যালাইনে যাবো না, তখন আমাকে একটু গ্লুকোজ দিয়ে রাখতে হবে। কেন গ্লুকোজ দিয়ে রাখতে হবে? কারণ হাইপো যেন না হয়। হাইপোলের সমস্যা কি, সেরেব্রাল ইডেমা ডেভেলপ করবে, এন্ড দিস ইজ দ্য ওয়ান কজ অফ মর্টালিটি। এরপরে পটাশিয়াম, পটাশিয়াম মাস্ট, আমরা কি বলছি যে পটাশিয়াম কিন্তু আমাকে দিতেই হবে। এটা তোমাদের ক্ষেত্রে ওভাবে জিজ্ঞেস করা হয় না, কিন্তু মনে রাখতে হবে যে আমরা পটাশিয়াম দিতেই হবে। ঠিক আছে, কারণ পটাশিয়াম আমাদের নর্মাল স্যালাইনের মধ্যে আমরা পটাশিয়াম দিয়ে দিই,
একটা ভায়ালে থাকে 20, আমরা 2টা করে পটাশিয়াম দিই। যদি তোমার 3.5 এর নিচে আসে তাহলে খুবই খারাপ, সেক্ষেত্রে দেখা যায় পাম্পের মধ্যে পটাশিয়াম দিতে হবে। আর 3.5 to 4.5 থাকলে 2টা দিব, 4.5 to 5 থাকলে একটা দিব। এটা তোমাদের জানার দরকার নাই, এটা নিয়ে এসে শিখবা। বাইকার্বনেট না, বাইকার্বনেট না, এডুকেট ফ্লুইড এবং ইনসুলিন যদি আমরা ঠিক মতো দেই তা আপনি তোমার অ্যাসিডোসিস ভালো হয়ে যাবে। ঠিক আছে, কখনোই মনে রাখবা বাইকার্বনেট থেরাপি ইজ নট রেকমেন্ডেড। এর আগের ডেভিডসন গুলোতেও পর্যন্ত বলতেছিল বাইকার্বনেট দাও, কিন্তু পরে কি দেখা গেল যে না, এটা সমস্যা করতেছে। এই বাইকার্বনেট যদি আমরা দেই তাহলে উল্টা আমাদের যেভাবে ব্রেনের মধ্যে উল্টা সেরেব্রাল এডেমা করে ইয়াংদের ক্ষেত্রে। ঠিক আছে, প্যারাডক্সিক্যাল ইনক্রিজ ইন সেরেব্রোস্পাইনাল ফ্লুইড অ্যাসিডোসিস, খুবই খারাপ, উল্টা বাড়ায় দেয়। ঠিক আছে, কারণ ব্রেনের মধ্যে যখন এক্সেসিভ বাইকার্বনেট যাবে সেটা উল্টা আবার সেরেব্রাল ফ্লুইড অ্যাসিডোসিস বাড়ায় দিবে এবং পেশেন্টের সেরেব্রাল এডেমা হবে। যার ফলে বাইকার্বনেট এখন দিতে বলে না, যদি না লেস দ্যান 5 এর নিচে আসে, লেস দ্যান 2 লেস দ্যান 5। অ্যান্টিবায়োটিক অবশ্যই দিব, কারণ আমরা বলতেছি অ্যাডাল্টের ক্ষেত্রে কজেস অফ মর্টালিটি ইজ সেপসিস নিউমোনিয়া। তাহলে সেপসিস হলে তো 72 ঘন্টা লাগবে কালচার করতে, একটা ব্রড স্পেকট্রাম অ্যান্টিবায়োটিক দিয়ে দিয়ে ওয়েট করবো, তারপরে কালচার আসলে অ্যাকর্ডিং কালচার আমি দিব। ক্যাথেটারাইজেশন ডেফিনেটলি করবো, কারণ পেশেন্ট তো আনকনশিয়াস। যে পেশেন্ট আনকনশিয়াস তাকে অবশ্যই ক্যাথেটার করবো আমি। ক্যাথেটার করে আমি রেখে দেবো যে ইউরিন আউটপুটটা দেখবো। আমার দুটা কারণ, একটা হলো তার ব্লাডারটা ক্লিয়ার করা, 2 নম্বর হলো তার ইউরিন আউটপুট কতটুকু, তার কি একুট কিডনি ইনজুরি হচ্ছে কিনা এটা দেখার জন্য, এই জন্য ক্যাথেটার করবো। সিভিলাইন ডেফিনেটলি হাইপোটেনশন হয়ে যাচ্ছে, হাইপোটেনশন ফ্লুইড দিব আমি, এন্ড ফ্লুইড দিতে বেশি যাচ্ছে কিনা, আমি তো বইয়ে পড়ছি 6 লিটার, আমি দামাদাম 6 লিটার দেবো, তা হবে না। কারণ ওই তোমার ওয়েস্টার্ন কান্ট্রির লোকদের হাইট ওয়েট সারফেস বডি সারফেস এরিয়া আর আমার সাবকন্ট্রির বডি সারফেস এক না। এই জন্য সিভিলাইন সেন্টার ভ্যান্স লাইন করলে আমরা রাইট এট্রিয়াল প্রেশারটা দেখবো, প্রেশার কম ফ্লুইড বাড়ালাম, প্রেশারটা ধীরে ধীরে নর্মাল হয়ে গেছে, আর ফ্লুইড দেবো না। এমন হতে পারে 3-4 লিটারের মধ্যে তার যথেষ্ট ফ্লুইড চলে গেছে, এর বেশি তুমি যদি ফ্লুইড দাও তাহলে কি হবে, পালমোনারি ইডেমা ডেভেলপ করবে, ফ্লুইড ওভারলোড হয়ে যাবে। তাহলে সিভিলাইনটা ইম্পর্টেন্ট। এবিজি মাস্ট, এবিজি আর্টারিয়াল ব্লাড ব্যাস, এটা এবিজি করা খুব টাফ। এটা নিতে হয় তোমার সরাসরি আর্টারি থেকে, এটা একটা আর্ট, কারণ আমরা ভ্যানাস ব্লাড নিয়ে দেখে অভ্যস্ত, কিন্তু আর্টারি থেকে নেওয়া খুব টাফ। এবিজি কেন নিব, কারণ এবিজি আমার লাগবে হলো পিএইচ দেখার জন্য এবং বাইকার্বনেট দেখার জন্য, কারণ এই পেশেন্টের পিএইচ কতটুকু কমে যাচ্ছে। আমরা জানি লেস দ্যান 7.3 গেলে খারাপ, মানে ডায়াবেটিক কিটোসিস, আর লেস দ্যান 7 সেল খুব খারাপ। পেশেন্টের কন্ডিশন প্রগনোসিস দেখার জন্য আমার এবিজি লাগবে, একই সঙ্গে বাইকার্বনেট ডায়াগনোসিস এবং প্রগনোসিস দেখার জন্য লাগবে। চেস্ট এক্সরে যদি লেস দ্যান 92 হয় তাহলে আমি চেস্ট এক্সরে করবো। কেন বারবার চেস্ট এক্সরে করবো, কেন করবো? এক, নিউমোনিয়া ডেভেলপ করলো। 2 নম্বর, কারণ আমরা জানি অ্যাডাল্ট মারা যায় হলো এআরডিএস হলে গ্রাউন্ড গ্লাস অপাসিটি হয়ে যায়, ঘষা কাঁচের মতো দুটা হয়ে যাবে, চেস্ট এক্সরে হয়ে যাবে। এখন তোমরা প্রশ্ন করতে পারো, স্যার ঘষা কাঁচের মতো তো করোনা তো হয়, তাহলে আবার এই এআরডিএস এর সঙ্গে আবার করোনার পার্থক্য কি হলো? তোমরা ওয়ার্ডে যখন ঢুকবা তখন দেখবা যে করোনা রোগীর যেটা গ্রাউন্ড গ্লাস অপাসিটি হয় মেঘের মতো, সেটা হয় পেরিফেরালি, নট সেন্ট্রালি, পেরিফেরালি পোস্টেরিয়রলি। যদি তুমি এইচআর সিটি করো তাহলে দেখবা যে পিছনের দিকে হচ্ছে পিপি, পিপিপি মনে রাখবা, 3P, করোনাতে 3P আছে, পিপিপি, পি থেকে হলো পোস্টেরিয়র থাকবে। ঠিক আছে, আমাদের নতুন যেটা গাইডলাইন আসছে তোমার, এটা ডাব্লিউএসি গাইডলাইন, ওখানে বলতেছে 4P, করোনার এইচআরসিটিতে 4P বলতেছে। 1 নম্বর পি হলো পোস্টেরিয়র, পি হলো পার্শিয়াল, পি হলো পেচি, আর একটা পি হলো তোমার হলো পেরিফেরাল। তাহলে এই 4P হলো দেখলে তুমি বুঝতে পারবে এটা করোনার এক্সিডেন্ট। কিন্তু এআরডিএস এর ক্ষেত্রে তোমার পেরিফেরাল না, সেন্ট্রাল, পুরা পেজটাই, পুরা পেজটার এবং অ্যাপেক্স থেকে শুরু করে নিচ পর্যন্ত, ডান থেকে বাম, সেন্ট্রাল থেকে পেরিফেরাল পর্যন্ত চারিদিকে গ্রাউন্ড গ্লাস অপাসিটি ইন কেস অফ এআরডিএস। তাহলে দেয়ার ইজ ডিফারেন্স বিটুইন দ্য চেস্ট এক্সরে অফ এআরডিএস এন্ড কোভিড পেশেন্ট, করোনা পেশেন্টের। করোনা পেশেন্টের আমরা কি বললাম, 4P, পি, তাই না? তাহলে পি তে পেরিফেরাল, মানে তুমি যখন এক্সরে ধরবা দেখবা যে চেস্ট ওয়ালের সঙ্গে লাগানো কেমন, পেচি মেঘের মতো, কেমন পার্শিয়াল, ওখানে একটা ছোট্ট, ওখানে একটা, এখানে একটা, ঠিক আছে, এরকম একটা হবে। এবং পোস্টেরিয়র যদি এইচআরসিটি করো পিছনের দিকে, সামনে এন্টেরিয়র ওয়ালের দিকে না, পোস্টেরিয়র ওয়ালের দিকে। এই 4টা পি দেখলে তুমি বুঝতে পারবা যে দিস ইজ দ্য চেস্ট এক্সরে অফ এ করোনা পেশেন্ট।
ECG monitoring definitely, কারণ the causes of mortality in case of adult is hypokalemia, arrhythmia চলে আসছে কিনা, hypokalemia feature আসছে কিনা, hypokalemia prominent feature হলো broad QRS complex, wide QRS complex, অনেক বড় QRS complex হয়ে গেছে। তাহলে আমাকে ECG দেখে যেটা দেখতে পাই তাহলে আমাকে বুঝতে হবে তাড়াতাড়ি তার হাইপোকালেমিয়া কারেকশন করতে হবে, না হলে খবর আছে রোগীর। এবং সবচেয়ে অন্যতম ইম্পর্টেন্ট হলো এদেরকে লো মলিকুলার ওয়েট হেপারিন দেওয়া হয়। কেন? পেশেন্ট এদের যখন ডায়াবেটিস হয়, দিস স্টিমুলেট কোয়াগুলেন্ট, আমাদের কোয়াগুলেশন ফ্যাক্টরগুলো স্টিমুলেট করে, থ্রম্বো এম্বোলিজম শুরু হয়ে যায়। তো এই থ্রম্বো প্রোফাইলেক্সিস হিসেবে থ্রম্বো এম্বোলিজম তৈরি না হয় এর জন্য লো মলিকুলার ওয়েট হেপারিন দেওয়া হয়। লো মলিকুলার ওয়েট হেপারিন দিলে থ্রম্বো এম্বোলিজম হবে না, এটা লো মলিকুলার হেপারিন দেওয়া হয়। এখন বর্তমানে কোন রোগে লো মলিকুলার ওয়েট সবচেয়ে বেশি ব্যবহার করা হচ্ছে? করোনাতে। ভেরি গুড, করোনাতে। তাহলে এখানে কথা পাশাপাশি অনেক কিছু আমরা শিখলাম যে করোনা পেশেন্টকে আমাদের the causes of one of the causes of mortality in case of corona is thrombosis, shower of thrombosis। যখন প্রথম করোনা আসলো মানুষজন পাগল হয়ে গেল, উহানে যখন ধরা পড়লো, তারপর দেখা গেল যে মার্চ এপ্রিলের দিকে তোমার ইংল্যান্ড, আমেরিকা, ওয়েস্টার্ন কান্ট্রি গুলো করলো কি ওরা অটোপসি করা শুরু করলো। অটোপসি করার পর দেখা গেল যে পুরা লাংসে ছোট ছোট থ্রম্বাস, একদম মাইক্রোস্কোপিক থ্রম্বাস দিয়ে পুরো আর্টারিয়াল সিস্টেমটা ব্লক হয়ে গেছে, পালমোনারি আর্টারি, সারা শরীরে প্রত্যেকটা আর্টারি ব্লক হয়ে আছে। দ্যাট মিন দে আর সাফারিং ফ্রম থ্রম্বোসিস, শাওয়ার অফ থ্রম্বোসিস। কোটি কোটি থ্রম্বোস তৈরি হচ্ছে, মাইক্রোস্কোপিক থ্রম্বোস, যেগুলো যায় তোমার পেরিফেরাল আর্টারি গুলো ব্লক করে দিচ্ছে। দ্যার ইজ নো এক্সচেঞ্জ অফ অক্সিজেন, পেশেন্ট সাফারিং ফ্রম হাইপোক্সেমিয়া এন্ড দ্যার কজেস অফ ডেথ। তারপরে ওরা কি করে, ওরা সারা পৃথিবীকে জানাইলো যে তোমরা এই কারণে মারা যাচ্ছে। তখন সারা পৃথিবীতে নতুন ট্রিটমেন্ট শুরু হলো, লো মলিকুলার ওয়েট হেপারিন। এটা তাহলে এটাই ছিল করোনার প্রথম যুগান্তরের চিকিৎসা, যে তারপর দেখা গেল মর্টালিটি কমা শুরু করলো। সেকেন্ড আসলো কি, ওরা দেখলো যে পেশেন্টের যে সাইটোকাইন রিলিজ সিনড্রোম হয়, সাইটোকাইন বাড়তেছে করে শরীরের নিজস্ব যে আমার যে ইমিউনিটি আছে, ইমিউনোলজিক্যাল ঝড় তৈরি হচ্ছে। তখন ওরা বললো এটাকে সাপ্রেস করার জন্য স্টেরয়েড ওরাডাকশন দি মানে মোস্ট ইকোনমিক্যাল বাট মোস্ট বেনিফিশিয়াল ইফেক্ট শুরু হলো। স্টিল এবং তারপরে হলো কি অক্সিজেন। স্টিল নাও দেয়ার ইজ অনলি 3 ট্রিটমেন্ট ফর করোনা, আর বাদ বাকি যেগুলো আছে সবগুলা হলো মানে কি বলবো, যে এটা হলো আসলে কাগজে কলমে, একটু মনের শান্তির জন্য, আসলে কেউ জানা না এগুলো কাজ করে কিনা। তাহলে করোনা চিকিৎসা তিনটা কি কি মেইন হলো? 1 নম্বর লো মলিকুলার ওয়েট হেপারিন। ভেরি গুড। 2 নম্বর স্টেরয়েড ওরাডাকশন। 3 নম্বর অক্সিজেন। এই তিনটা একমাত্র প্রমাণিত করোনা চিকিৎসা। বাদ বাকি সবগুলো নিয়ে কোশ্চেন আছে, বাদ বাকি কোশ্চেন গুলো হাতুড়ে চিকিৎসার মতো। কারণ জিঙ্ক দেই আমরা, ভিটামিন D3 দেই ইমিউনিটি বাড়ার জন্য। আর সারা জীবন খাই ইমিউনিটি হয় না, এখনের দিনে ইমিউনিটি হয়ে যাবে, তাও দেই যদি কিছু লাভ হয়, যদি কিছু হয় আর কি, এই জন্য দেওয়া আর কি। কিন্তু রেমডেসিভির। ভেরি গুড। রেমডেসিভির ইজ এ এমার্জেন্সি অ্যাপ্রুভড ড্রাগ। এটাকে বলা হয়তো অরফান ড্রাগ, মানে যার বাপ মা নেই। এটাকে ইবোলা ভাইরাসের জন্য তৈরি করা হয়েছিল, কিন্তু দেখা গেছে ওটা কোনো কাজ করে না। পরে দেখা গেল যে এ একমাত্র সিভিয়ার ডিজিজের ক্ষেত্রে মর্টালিটি কমায়। এখন পর্যন্ত রেমডেসিভির সিভিয়ার, এটা এমার্জেন্সি ইউজ করার জন্য দেওয়া হয়েছে, ঠিক আছে না? এটা এখন পর্যন্ত প্রমাণিত না, আসলেও কাজ করে। বলতেছে যে দুটা কথা বলছে, রেমডেসিভির দেওয়ার ফলে হসপিটাল স্টে কমাচ্ছে, 2 নম্বর হলো ফিউ মর্টালিটি কমাচ্ছে। আসলে যেহেতু আমাদের হাতে আর কোনো অস্ত্র নাই একমাত্র রেমডেসিভির ছাড়া, হয়তো বলতেছে যে হসপিটাল স্টে কমাচ্ছে কিছুদিন, যা 2 সপ্তাহ থেকে 1 সপ্তাহ কমাচ্ছে, মর্টালিটি 20% কমাচ্ছে। ওটাই তো আমার উপকার, ওটাই তো আমি ঠেকাতে যাচ্ছি, এটাই এর জন্য দেওয়া, ঠিক আছে? কিন্তু দ্যাট ইজ অলসো নট মানে কনফার্ম ড্রাগ, নট FDA অ্যাপ্রুভড। FDA অ্যাপ্রুভড বাই এমার্জেন্সি বেসিস, লেখা আছে FDA অ্যাপ্রুভড ইন এমার্জেন্সি কেস, এবং ক্রাইটেরিয়া ফিল করা আছে যে অক্সিজেন যদি 93 নিচে হয়, মার্কার গুলো বেড়ে যায়, তোমরা আমাদের কষ্ট করে এতে দেখবা গাইডলাইন, আজকে যদি চাও তাহলে আমার কাছে গাইডলাইন আছে, দিতে পারি, ঠিক আছে? তো যার ফলে ওই 3টা ছাড়া আর পৃথিবীতে কোনো ড্রাগ নাই বলা আছে। যেমনকি তোমার ডোনাল্ড ট্রাম্পকে দেওয়া হয়েছিল তোমার অ্যান্টিবডি ককটেইল, ওটাও এখন পর্যন্ত স্টাডির ক্ষেত্রে আছে। 3-4টা ধরনের অ্যান্টিবডি পাওয়া যায়, মনোক্লোনাল অ্যান্টিবডির ককটেল দেওয়া হয়েছিল তাকে, ঠিক আছে? যাই হোক, এর সঙ্গে পাশাপাশি একটু আলাপ করে ফেললাম করোনা নিয়ে, যে ওই 3টা হলো ম্যান্ডেটরি, দিতেই হবে, ঠিক আছে? এবং ম্যাক্সিমাম রোগী মারা যায় কেন?
কারণ ওরা হাইপোক্সিয়া নিয়ে বাসায় শুয়ে আছে। আর ওই যে আমি নিজেও লিখি হাতুড়ি ডাক্তারের মতো ভিটামিন D3 জিঙ্ক খাচ্ছে, কিন্তু আসলে তার প্রয়োজন অক্সিজেন। সে হেভি হাইপোক্সিয়া, সে 88% অক্সিজেন নিয়ে হেভি বাসায় শুয়ে আছে, আমার তো কোনো সমস্যা নাই। তার কি হচ্ছে, ধীরে ধীরে কার্ডিয়াক ইনজুরি হচ্ছে, ব্রেন ইনজুরি হচ্ছে, থ্রম্বোসিস ডেভেলপ করতেছে। তারপরে হঠাৎ করে যখন সবগুলো এস্টিমেট করতেছে আর বাঁচছে না, হসপিটালে যাচ্ছে, লাস্ট মোমেন্ট মারা যাচ্ছে। তো এভরি পেশেন্ট শুড বি ট্রিটেড আর্লি এবং শুড বি মনিটর অক্সিজেন স্যাচুরেশন রেগুলারলি, আওয়ারলি। এই জিনিসগুলো মাথায় রাখতে হবে। হ্যাঁ, ঠিক আছে। এখানে ম্যাক্সিমাম রোগী মারা যাচ্ছে যারা দেরি করে আসতেছে। অতএব কারণ সবার কারো না কারো আসতেছেন হচ্ছে, কোনো দেরি করতে বলবো না, হাসপাতালে ভর্তি হতে বলবো অথবা ডাক্তার কাছে যেতে বলবো, একটা অক্সিজেন স্যাচুরেশন মনিটর মানে অক্সিমেট্রি, পাস অক্সিমেট্রি কিনে নিতে বলবো। তো ঠিক আছে, অনেক কথার পিঠে অনেক কথা হলো। এটা সব যা সংক্ষেপে ডেভিডসন থেকে কাট পেস্ট করা, এটা তেমন কিছু না। এটা তোমাদের মাথায় ঢুকলে মাথায় যেগুলো পড়াচ্ছি সেগুলো বের হয়ে যাবে। শুধু মনে রাখবা যে নর্মাল স্যালাইন আমি দিব যদি প্রেশার কম থাকে। প্রেশার যদি কম থাকে তাহলে 500 লিটার 10-15 মিনিটের মধ্যে দিব, তারপরে 1 লিটার 1 ঘন্টার মধ্যে দিব। ইনসুলিন যেটা বলছি এটা মনে হয় বলে ফেলছি আমি, না? যে 50 শর্ট ইউনিট 50 ml নর্মাল স্যালাইনের মধ্যে দিব আমরা, তাই না? 0.1 এটা আমি বললাম তোমাদেরকে। ঠিক আছে, এটা আমাদের এটা এখানে ওয়ার্ডের মধ্যে দেওয়া সম্ভব না, এটা আমরা ওই আইসিইউতে দিই। ঠিক আছে, এগুলো আমরা দিই। কতটুকু পর্যন্ত দিব আমরা, যতক্ষণ না পর্যন্ত তোমার 14 মিলিমোল আসতেছে। যখন 14 মিলিমোলের নিচে চলে আসবে তখন আমরা 10% গ্লুকোজ, দেখো 2 নম্বর এটা দেখো, 10% আমরা গ্লুকোজ দিব। ঠিক আছে, গ্লুকোজ দেবো কেন? যেন হাইপোগ্লাইসিমিয়া না হয়, সেরেব্রাল এডিমা না হয়। আর আমরা তো নর্মাল স্যালাইন দিয়ে শুরু করবো, খুবই ভালো কথা, কিন্তু কোনো কারণে যদি 155-এর উপরে চলে যায়, যদি এটা মনে রাখবা, কোনো কারণে 155-এর উপর 155-এর উপর চলে গেলে তাকে আমরা হাফ স্টেন 0.45 দিব, এটা মনে রাখবা। আর পটাশিয়ামের ক্ষেত্রে বলছি আমি যেটা, যদি আমরা 3.5 to 5.55 দুইটা এমপুল দেবো, একটা 20 করে থাকে। আর 5.5 থাকলে দিব না, লেস দেন 3.5 থাকলে পাম্পের মধ্যে দিব, এটা মনে রাখবো। ঠিক আছে। আর টক্সিটোনিমিয়া কিস্টোসিস এটা আলটিমেটলি কারেকশন হয়ে যাবে। কখনোই যদি কেউ খাইতে না পারে তাহলে তাকে আমরা ইনসুলিন খুব সাবধান দেবো, লোয়ার রেটে দিব, চেষ্টা করব আমরা আইভি ফ্লুইড রিপ্লেসমেন্ট করতে। ঠিক আছে, খাইতে পারলে তাকে আমরা খাইতে বলবো, এবং পেশেন্ট যখন মুখে খাইতে পারবে, গ্লুকোজ নর্মাল আসবে, আমরা সাবকুটিনিয়াস ইনসুলিন চলে যাবো, তখন আর পাম্পে টাম্পে দিব না, যদি যখন খাইতে পারবে যখন। ঠিক আছে, এটুকুই। আর যেটা বলছি যে ডেফিনেটলি যদি পেশেন্ট কনসাস থাকে তাহলে আমরা ক্যাথেটার সহজে করবো না, কিন্তু প্রস্তাব হচ্ছে না তাহলে করবো, কারণ ইউরিন আউটপুট দেখার জন্য একেআই ডেভেলপ করলো কিনা করবো, কারণ ফ্লুইড ম্যানেজমেন্ট অ্যাডজাস্ট করার জন্য, যেটা তখন অলরেডি বলছি। হাইপোটেনশন আমাদের কতটুকু ফ্লুইড ওভারলোড হচ্ছে কিনা এটা বোঝার জন্য। গ্যাস তো করবোই আমরা, ইসিজি মনিটরিং করবো, সম্ভব পেলে। এক কথা, এগুলো আগের কথাগুলোই বলা। ঠিক আছে, থ্যাংক ইউ। ঠিক আছে, এটুকুই থাক নাকি আজকে, নাকি আরো চলবে? স্যার প্রশ্ন ছিল একটা স্যার। হ্যাঁ, ডেফিনেটলি। স্যার এই যে আনকনশাস পেশেন্টটা আসলো, এটার মোটামুটি স্যার মানে কনশাস ফিরে আসতে অ্যাপ্রক্সিমেট কত টাইম লাগতে পারে? কারণ স্যার আমাদের দেশের যে পেশেন্ট অ্যাটেন্ডেন্টরা আছে তারা খুব মানে রেসলেস, কতক্ষণ পর জিজ্ঞাসা কখন আসবে, এত কিছু করলেন কিছু হচ্ছে না, এরকম স্যার অ্যানসারটা কি দিতে হবে? ভেরি গুড কোশ্চেন। ঠিক আছে, যার ফলে যেমন মনে করো যেন আমি যখন কার্ডিওলজিতে ছিলাম, রংপুরের কার্ডিওলজিতে মানে প্রচুর রাশ প্রতিদিন ভর্তি হতো। তো আমি ছাড়া যতগুলো মানে আমি ইয়া ছিলাম, রেজিস্টার ছিলাম, আমি ছাড়া সবাই মারছে, এবং আমার ওয়ার্ডেও তাই হতো। তো যার ফলে ব্যাপারটা হলো যে কাউন্সিলিং, তুমি সুন্দর একটা প্রশ্ন করছো, কাউন্সিলিং। আমাদের বাংলাদেশের ডাক্তাররা ডেফিনেটলি ইন্ডিয়াটাতে তো অনেক ভালো, কিন্তু আমরা কাউন্সিলিং করি না। আমি কেন পরীক্ষা দিচ্ছি সেটাও বলি না, রিপোর্টটা পাওয়ার পর কি পাইলাম সেটাও বলি না, রিপোর্ট পাওয়ার পর কিভাবে চিকিৎসা দিব সেটাও বলি না। মুখে কলপাটে থাকি, আমি ভিআইপি, আমি বড় ডাক্তার, আমি কথা কইব না। প্রশ্ন জিজ্ঞাসা করে, রোগীকে যদি প্রশ্ন করে স্যার এটা কেন হলো, আপনি বেশি বোঝেন, আপনি বেশি বোঝেন, আমি কি করতেছি দেখেন না, আপনি বেশি বোঝেন, কখনোই করবা না। তোমরা সবাই ভবিষ্যতে ভালো ডাক্তার হবা। কখনোই তার সঙ্গে মনে রাখবা যে পেশেন্ট হ্যাভ রাইট টু নো, পেশেন্ট হ্যাভ রাইট টু নো তুমি কি দিচ্ছ, কেন পরীক্ষা দিচ্ছ, কি পরীক্ষা দিচ্ছ, পরীক্ষার পর তুমি কি পাইলা, কিসের ভিত্তিতে তুমি ওষুধগুলো দিচ্ছ। এভরি পেশেন্ট হ্যাজ রাইট টু, নিজেকে কখনো বড় কিছু মনে করবা না। ঠিক আছে, এটা মাথায় রাখবা সবসময়। ঠিক আছে, কারণ সবাই চাইলে ডাক্তার হতে পারে না। অনেক ভালো ভালো স্টুডেন্ট, কত ভালো ভালো স্টুডেন্ট, তোমাকে আল্লাহ ডাক্তার বানাইছে, এটা বিশাল ব্যাপার। অতএব এটাকে
একের সঙ্গে এনজয় করতে হবে, একের সঙ্গে এটা মনে করবা যে এটা একটা সৃষ্টিকর্তার আমার প্রতি একটা আশীর্বাদ, ঠিক আছে? এটাকে ওইভাবে চিন্তা করবে। ডেফিনেটলি আর্নিং তো আছেই, ঠিক আছে? আর্নিং আছে, একটা ইয়াং ডক্টরের অনেক কষ্ট, বুঝছো না, যতক্ষণ না সেই স্পেশালিস্ট হচ্ছে। আমি মনে করো স্পেশালিস্ট হওয়ার আগে চেম্বার করতাম না, আমি যে বেতন পেতাম আমার সংসার চলতো না। এখন মনে করো বাড়তি থাকে, একটু ঘোরাঘুরি করি। তো যাই হোক, এই জন্য বললাম, তোমার প্রশ্নের উত্তরে একটু বড় কথা বলে ফেললাম, তারপরেও বলার উদ্দেশ্য হলো যে ডাক্তার হয়ে কিছুদিনের মধ্যে ডাক্তার হবে, এই জন্য আমি মাঝে মধ্যে বেশি কথা বলবো তোমাদেরকে। তার মধ্যে একটা হলো কাউন্সেলিং। তুমি বলবা যে এদের আমেরিকার মতো জায়গায়, ইংল্যান্ডের মতো জায়গায় এদের 100 জনের মধ্যে 2 জন মারা যায়, এবং ইন্ডিয়ার মতো জায়গায় কিংবা এর চিকিৎসায় প্রায় 30 জন মারা যায়। অতএব আপনার রোগী আমরা চেষ্টা করতেছি সর্বোচ্চ জ্ঞান ফিরতে সাধারণত 72 ঘন্টা, সব ইউজুয়ালি আরো কম লাগে, কিন্তু আমাদের যেহেতু তোমার 3 ডেজের একটা চার্ট দেওয়া আছে, ফ্লো চার্টটা, ঠিক আছে না? মনে করে যে 12 থেকে 24 ঘন্টা একটা চার্ট দেওয়া আছে, তাই না? 24 ঘন্টা ধরলাম, জি তাহলে স্যার। আমরা বলবো যে আমরা একদিন, কমপক্ষে একদিন বলবা যে আমরা 24 আওয়ার চার্ট দেওয়া আছে, আমরা 24 ঘন্টা দেখবো, 24 ঘন্টার মধ্যে জ্ঞান যদি না ফেরে আমরা আইসিইউ পাঠাবো, অথবা আইসিইউ যদি তুমি থাকে তাহলে বলবা যে 72 আওয়ার্স পর্যন্ত থাকবে, যদি না আসে তাহলে বুঝতে হবে পেশেন্টের খারাপ। এবং আসলেই তাই, আমরা 24 ঘন্টার মধ্যে যদি পেশেন্টটা যদি কনসাসনেস রিগেন না করে তাহলে সিটি স্ক্যান করি, আমরা চিন্তা করি এর মাঝখানে স্ট্রোক হয়ে গেল কিনা। খুব সুন্দর প্রশ্ন একটা করছে। এবং পেশেন্টকে ডেফিনেটলি তাহলে কি করতে হবে, তুমি যখন স্পেশালিস্ট হবা, তুমি যখন ডাক্তার হবা, দরকার না স্পেশালিস্ট হওয়া, তুমি যখন জিপি করবা, তোমাকে যদি এরকম রোগী আসে, তুমি রোগীটাকে দেখার পর রোগীর পাঠিয়ে বের করে দিয়ে রোগীকে গার্জিয়ান কারা কারা, শুধু তারা আসে, এই স্টাইল দিবা যে তোমার মধ্যে একটা ভাব, তুমি একটা পরিবেশটা এমন তৈরি করে ফেলবা, তুমি একটা কথা বলবে কারা কারা গার্জিয়ান তারা সামনে আসেন। তারপরে বলবা যে এই রোগটার নাম ডায়াবেটিক কিসিলোসিস, ডায়াবেটিসের জন্য হয়। এই রোগে দেখা যায় যে ইংল্যান্ড আমেরিকায় কিন্তু 2% ওদের সবচেয়ে আত্মঘাতী চিকিৎসা মারা যায়, ইন্ডিয়ার মতো একটা ভালো চিকিৎসা দেওয়ার ক্ষেত্রে 30% মারা যায়। অতএব আমাদের দেশে তো বুঝছে নেই, আমরা চেষ্টা করতেছি সর্বোচ্চ। রোগীর আপনারা দোয়া করেন, আপনাদের সৃষ্টিকর্তার কাছে দোয়া করেন, যদি হিন্দু বলবেন যে আপনাদের কাছে দোয়া করেন, মুসলিম হলে আল্লাহর কাছে দোয়া করেন এটা। এবং আমরা চেষ্টা করতেছি 24 ঘন্টার মধ্যে জ্ঞান যদি না পারে আমরা আইসিইউ দেবো, যদি না তারপরে যদি না জ্ঞান না পারে আমরা অন্য পরীক্ষা করবো, এভাবে, ঠিক আছে না? কাউন্সেলিং অ্যান্ড কাউন্সেলিং চিকিৎসা তোমার সঙ্গে আর আমার সঙ্গে। তুমি যখন পাশ করে ইন্টার্নি কমপ্লিট করে যাবা, আমার চিকিৎসাটা তুমি যখন শিখবা, ওই ট্রিটমেন্ট তোমার সঙ্গে আর আমার ট্রিটমেন্ট প্রেসক্রিপশনে কোনো পার্থক্য থাকবে না। কিন্তু পার্থক্য মাঝে মধ্যে হয়ে যায় অভিজ্ঞতায়, কিছু জিনিস আমি দেখে বুঝতে পারি, কিছু জিনিস একটু এটা পার্থক্য, এটা কিন্তু ট্রিটমেন্টে তেমন পার্থক্য না। কিন্তু আরো ইমপ্রুভ করতে হবে, কাউন্সিলিং ডেভেলপ করতে হবে, কাউন্সিলিং ছাড়া কিন্তু ভবিষ্যতে খুব খারাপ। আর কোনো কোশ্চেন? থ্যাংক ইউ সো মাচ স্যার। কারো কোনো কোশ্চেন? এটা একটা জটিল টপিক, কিন্তু ওয়ার্ডে গেলে এত বেশি পাবা, কিছু প্রতিদিন পাবা, দেখবা দেখবা যে তখন চেষ্টা করতে দেখো। অন্য কিছু এটা নিয়ে কোশ্চেন, করোনা নিয়ে আলোচনা করলাম, করোনা নিয়ে কোশ্চেন, যে কোনো কোশ্চেন। কারো কোনো কোশ্চেন নাই? তাহলে সবাই সবকিছু বুঝছে? একটা কোশ্চেন ছিল হ্যাঁ বলো। স্যার, লো মলিকুলার ওয়েট হেপারিন দেওয়ার পরে স্যার দেখা যায় অনেক সময় অনেক পেশেন্টের জিআইটি ব্লিডিং হয়, তো স্যার সব ক্ষেত্রে কি এটা হচ্ছে ইন্ডিকেটেড? জিআই ব্লিডিং, আচ্ছা, ভেরি গুড কোশ্চেন। যে জিআই ব্লিডিং যতগুলো হেপারিন আছে এটাকে বলা হয় লো মলিকুলার ওয়েট হলো তোমার ফ্র্যাকশনের হেপারিন। এ শুধু ফ্যাক্টর 10 কে মানে ইয়া করে, ব্লক করে, যার ফলে এর আসলে কোনো মনিটরিং লাগে না, যার ফলে এর ব্লিডিং টেন্ডেন্সি সবচেয়ে কম, সবচেয়ে কম, ঠিক আছে? লো মলিকুলার হেপারিন, যার ফলে ভেরি রেয়ার যে দেয়ার ইজ ব্লিডিং টেন্ডেন্সি ইন কেস অফ লো মলিকুলার হেপারিন। তারপর যদি হয় বন্ধ করে রাখতে হবে, কারণ আনফ্র্যাকশনাল হেপারিন যেগুলো আছে বাজারে সেটার ব্লিডিং টেন্ডেন্সি বেশি, অথবা ওয়ারফেরিন যেগুলো আছে সেটার ব্লিডিং টেন্ডেন্সি বেশি, এবং এমনকি যেগুলো মুখে খাওয়া আছে রিভার জবান সেগুলোরও ব্লিডিং টেন্ডেন্সি বেশি। And this is the only drug that you can use in pregnancy. Pregnancy with COVID, মানে pregnancy with COVID always treated as severe variety. আমরা জানি করোনা 4টে ভ্যারাইটি, মাইল্ড, সিভিয়ার, ক্রিটিক্যাল। All pregnancy with COVID are tagged with, এটাকে ট্যাগ করা হয় তোমার অ্যাজ এ সিভিয়ার, এবং যেটা আইসিইউতে সেটা ক্রিটিক্যাল। যার ফলে এটা মাথায় রাখবা যে প্রত্যেকটা প্রেগনেন্ট মহিলা with COVID should be treated with low molecular heparin C because it does not cause the placenta. এই জন্য এটা সেফ, এবং অন্যান্য ক্ষেত্রে এটা সেফ। দেখো আমরা র্যান্ডমলি ইউজ করি ওয়ার্ডে, খুব দেয়ার ভেরি মাচ। তোমার প্রশ্নটা সুন্দর কিন্তু খুব রেয়ার,
এর থেকে ব্লিডিং টেন্ডেন্সি হওয়া খুব রেয়ার, যদি হয় তাহলে বন্ধ করতে হবে, কারণ এখানে ব্লিডিং টেন্ডেন্সি হচ্ছে তার মানে অন্য দিলে আরো বেশি ব্লিডিং হবে। ঠিক আছে, এনি কোশ্চেন? থ্যাংক ইউ স্যার। স্যার ডায়াবেটিস মেলাইটাসের ক্ষেত্রে তো আমরা 2 আওয়ার্স আফটার ব্রেকফাস্ট হচ্ছে 11.1 এর যদি বেশি হয় সেই ক্ষেত্রে হচ্ছে আমরা ডায়াবেটিস বলি। তো এই ক্ষেত্রে স্যার হচ্ছে 11 হলে কিটোঅ্যাসিডোসিস ডেভেলপ করবে? 11.1, ভেরি গুড কোশ্চেন। এটা আমি অবজার্ভ করতেছিলাম যে কে বলতেছিল, লাস্ট টাইম এটা বলবো বলে রাখছিলাম, খুব সুন্দর একটা প্রশ্ন করছে। আমি তখন তোমাদের যখন ডায়াবেটিসের যখন প্রথম দিকে ইন্ট্রোডাকশন করেছিলাম তখন কিছু ভুল ধরাই দিয়েছিলাম, তাই না? মনে আছে যে একটা জায়গায় বলছে 11, একটা জায়গায় 11.1, যে জি স্যার। হ্যাঁ ওই একই কাহিনী এখানে ওরা করছে। ঠিক আছে, আসলে ডায়াবেটিস ডায়াগনোসিস করতে যেটুকু লাগে সেখান থেকেই তোমার হলো ডিকে, সেটা 11.1, কিন্তু মানে ওয়েস্টার্ন কান্ট্রিতে 11.1 আছে, কিন্তু ডেভিডসন 11 বলছে। ওরা এই জায়গায় এই এই 11.1 এবং 11 এটাকে ওরা অনেক জায়গায় ওরা অ্যামালগাম করে ফেলছে ডেভিডসন। ঠিক আছে, যার ফলে এখানেও আমি তোমাদের বলতে লাস্টে একটা বলতে চাইছিলাম যে এখানেও ওরা অ্যামালগাম করছে। তো তুমি যেহেতু ডেভিডসন আমাদের মেন বই, আমাদের বাইবেল আর কি, এখন ওরা যা ভুল বললো আমরা ভুল বলি আর কি, বুঝছো না? তো 11.1 বলতেছি, আসলে এটা 11.1 হবে, কিন্তু ওরা যেহেতু 11 বলছে 11 আসলে হলো, কথাটা হলো যে লেভেল থেকে ডায়াবেটিস আমরা বলবো সেই লেভেল থেকেই কিটোএসিস। বুঝা গেছে আমার কথাটা? ঠিক আছে, এইভাবে ধরা আছে। ওরা 11 বলছে ওখানে একটা জায়গায়, ওখানে 11, এটা আসলে 11.1 হবে। স্যার আমরাও কি তাহলে এখন 11 বলবো ভাইবাতে বা রিটেনে? হ্যাঁ 11 ভাই বলবো না? হ্যাঁ হ্যাঁ, তুমি রেফারেন্স দিবা। ঠিক আছে, তুমি তো পড়ে আসছো, না পড়ে তার ভাই বলবো না। স্যার যদি বলে তুমি কই পাইছো, এটা ডেভিডসনে পাইছে, আর কোনো কথা নেই। যে কোনো এমনকি পোস্ট গ্রাজুয়েশন এফসিবিএস এমডি যেখানে দিবা, যদি স্যার বলে কই পাইছো, তার ডেভিডসনে এত ডেভিডসনে এই আছে, তুই যখন পড়ে যাওয়া তখন তো স্যার কোনো কথা উত্তর দিতে পারবে না। তুমি যদি রেফারেন্স দাও উত্তর দিতে করতে, কারণ বই আছে। তুমি দেখো যে ডায়াগনস্টিক ক্রাইটেরিয়ার মধ্যে এক জায়গায় আছে 11, এক জায়গায় আছে 11.1, কত ক্লান্তি করছে। যেহেতু 11 আছে, আমি 11-এ তোমাদেরকে পড়াই, কারণ অনেকে আবার তোমাদের অনেকে ভুল বলছে। 11-এই থাক, 11-এ যেটা যে চ্যাপ্টারে যেটা দিচ্ছে সেটাই। থ্যাংক ইউ স্যার। আর এনি কোশ্চেন? স্যার আমাদের প্রত্যেকটা ব্যাচেরই স্যার ইয়া ছিল, ওই যে ক্লিনিক্যাল ক্লাস ছিল স্যার, 10:30টায় ছিল, আমরা একটু এতক্ষণ এক্সটেন্ড করেছি স্যার। ও আচ্ছা, তাহলে কি শেষ করে দেবো না? স্যার কাইন্ডলি স্যার, কারণ ওইদিকে এই ব্যাচে স্যাররা ওয়েট করছেন। আচ্ছা ঠিক আছে। আর তোমাদের আমি একটু ইসিজি কোন ব্যাচে জানি ইসিজি পড়াতে চাইছিলাম, আমার খুব ইসিজি আর এক্সরেটা ঠিক মতো পড়াইতে পারেনি। ওরা যদি একটু টাইম দেয়, ডক্টর প্রয়োজনে যদি সোমবার রাত্রে বেলা দেয় তাহলে আমি ক্লাস নেব, তারা যদি টাইম দেয় তাহলে আমি ক্লাস নেব। তো ঠিক আছে, থ্যাংক ইউ সবাইকে। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম।